এই যে মিস্টার, আপনি কি চোখে দেখেন না? কি হয়েছে? নিচের দিকে তাকান। নিচের দিকে তাকিয়ে দেখি আমার এক পা কাদার মধ্যে, আর সেই কাদা সিটে মেয়েটার ড্রেস ময়লা করে দিয়েছে। বন্ধুদের সাথে কথা বলতে বলতে হাঁটার সময় কখন যে কাদার মধ্যে পা দিয়ে দিয়েছি খেয়ালই করিনি। মাথা তুলে তাকালাম মেয়েটার দিকে, একটা ভেংসি দিয়ে দিল মেয়েটা, তারপর চলে গেল। একবার সরি বলার সুযোগও পেলাম না। এভাবেই মেয়েটার সাথে আমার প্রথম দেখা। ফার্ম গেটের এক ব্যস্ত রাস্তায় ভার্সিটি ভর্তির কোচিংয়ের প্রথম ক্লাস ছিল সেদিন। এই ঘটনার পর বন্ধুদেরকে বিদায় বলে কোচিং করতে গেলাম। ক্লাসে ঢুকে দেখি টিচার ভাইয়া এসে পড়েছেন, আর প্রত্যেকটা বেঞ্চ পূর্ণ। ভাইয়া আমাকে একদম পিছনের একটা বেঞ্চে যেতে বললেন, যেখানে শুধুমাত্র একটা মেয়ে বসা। পিছনে গিয়ে বসতে যাব, তখনই দেখি এই মেয়েটা হলো সেই মেয়েটা যার ড্রেস একটু আগে আমি ময়লা করে দিয়েছি। একবার মেয়েটার মুখের দিকে তাকিয়েই চুপচাপ বসে পড়লাম। ভাইয়া ক্লাসের শুরুতে নিজের পরিচয় দিলেন, এরপর একে একে সবার নাম জিজ্ঞেস করলেন, আর এভাবেই আমি জানতে পারলাম মেয়েটার নাম অহনা। ক্লাস শুরু করলেন ভাইয়া। ম্যাথ ক্লাস ছিল সেদিন, খাতায় নোট করছি। এমন সময় অহনার দিকে তাকিয়ে, একটু আগের ঘটনার জন্য সরি। ব্যাপার না, আমিও সরি। আপনি কেন সরি বলছেন? খারাপ ব্যবহার করার কারণে। না, দোষটা তো আমার। ওই বিষয় বাদ, আপনি তাহলে রাফিন? হ্যাঁ। আর আপনি অহনা? হ্যাঁ, পরিচিত হয়ে ভালো লাগলো। আমারও ভালো লাগলো। এভাবেই অহনার সাথে আমার পরিচয়। নিছক এক দুর্ঘটনার মধ্য দিয়ে অহনার সাথে পরিচয়টা খুব একটা ভালোভাবেই হয়েছিল, যার কারণে প্রতি ক্লাসেই একটা মিষ্টি হাসি বিনিময় হতো, আর সামান্য কথাবার্তা। সামান্য কি আর সামান্য থাকে? তার স্বভাব হলো ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া। এভাবেই আমাদের কথা বলার ভারও বৃদ্ধি পেতে থাকলো। তবে তা শুধুমাত্র পড়ালেখার বিষয়ে, অন্য কোনো বিষয় নয়। একজন আরেকজনকে বিভিন্নভাবে সাহায্য করার মধ্য দিয়ে ভালোই চলছিল সময়ের বয়ে চলা। একসময় পড়ালেখার সীমানা ছাপিয়ে পারিপার্শ্বিক কথাবার্তা শুরু হলো আমাদের। ফোন নাম্বারও বিনিময় হলো দুজনের মধ্যে। কোচিং না থাকার দিনগুলোতে ফোনে কথা হতো একটু আধটু। বুঝতে পারলাম আমাদের মধ্যে হয়তো বন্ধুত্বের একটা ভালো সম্পর্কের সৃষ্টি হয়ে গেছে। একদিন অহনাকে জিজ্ঞেস করে ফেললাম, আচ্ছা অহনা, আমরা কি বন্ধু হয়ে গেছি? চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকালো অহনা, তারপর বলল, আচ্ছা, তুমি কোন দেশের গরু আগে বলো তো? ডেনমার্ক না নিউজিল্যান্ড? আমি গরু হতে যাব কোন দুঃখে? আমি বাংলাদেশের মানুষ। তোমাকে গরু বলবো না তো কি বলবো? এতদিনও বুঝতে পারলে না যে আমরা খুব ভালো বন্ধু? এত রাগ করার কি আছে? বুঝিয়ে বললেই তো হয়। গরু যে, তাই বুঝিয়ে বলতে হয়। এই কথা বলে অহনা চলে গেল। আজকে তাহলে ভালোই রাগ উঠেছে মেয়েটার। একটা ব্যাপার আজও বুঝতে পারলাম না, মেয়েটা আমাকে গরু ডাকে কেন? গরুর প্রতি অহনার আকর্ষণ বেশি মনে হয়। পড়ালেখার ব্যাপার ব্যাপক পরিমাণে সিরিয়াস ছিল অহনা, আর আমি ছিলাম এর উল্টো। তবে ওই মেয়ের সংস্পর্শে এসে আমিও খানিকটা সিরিয়াস হয়েছিলাম। ভালোই লাগতো মেয়েটার সাথে মিশতে, অনেক সহজ সরল। ওর যে ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করতো তা হলো ওর কথা বলার ভঙ্গি। হাত নাড়িয়ে কেমন করে যেন কথা বলতো, আর আমি তার শোনা ও দেখা দুটাই এক মনে চালিয়ে নিয়ে যেতাম। রিক্সা করে ঘুরতে অহনার খুব ভালো লাগতো, তাই মাঝে মাঝে ক্লাস শেষে দুজনই একসাথে ঘুরতে বের হতাম। একটা মেয়ে যে কত কথা বলতে পারে তা আপনি কখনোই বুঝতে পারবেন না যদি মেয়েটার সাথে না মেশেন। তবে অহনার কথাগুলো শুনতে ভালোই লাগতো। ওর খারাপ লাগা, ভালো লাগা, ওর স্বপ্ন, ওর ওর ভবিষ্যৎ নিয়ে ভাবনা, এসব প্রতিদিনই নতুন নতুন রূপ ফিরে পেত ওর কথার মাঝে। স্বাভাবিকভাবেই বুঝতে পারছিলাম যে আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়েছি। তারপরও চেয়েছিলাম এই দুর্বলতা কাটাতে, কারণ প্রেম ভালোবাসা এসবের প্রতি কখনোই কোনো আগ্রহ প্রকাশ করতে দেখিনি অহনাকে। অযথা বন্ধুত্ব নষ্ট হওয়ার সম্ভাবনা। একজন বিখ্যাত লেখক বলে গেছেন, একজন ছেলে এবং একজন মেয়ে যত ভালো বন্ধুই হোক না কেন, একসময় তারা একে অপরের প্রেমে পড়বে। আমারও ঠিক তাই হয়েছিল। অনেক চেষ্টা করা সত্ত্বেও নিজেকে মানাতে পারিনি। অবশেষে বাধ্য হয়ে ঠিক করলাম যে অহনাকে বলে দিব আমার ভালোবাসার কথা। গত কিছুদিন ধরে শরীরটা খারাপ, কোচিংয়েও যেতে পারছি না। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে, এই কয়েকদিনের মধ্যেই অহনা আমাকে একবারও ফোন দেয়নি। আমি যে কোচিংয়ে যাচ্ছি না এই ব্যাপারে ওর কোনো খেয়ালই নেই। হতে পারে পড়ালেখা নিয়ে ব্যস্ত। সকালে ঘুম থেকে উঠে যখন এসব ভাবছিলাম, তখনই অহনার ফোন। হ্যালো। রাফিন, তুমি কোথায়? বাসায়। প্লিজ কোচিংয়ে আসো না, তোমার সাথে জরুরি কথা আছে।
প্লিজ। আচ্ছা, তাড়াতাড়ি কোনো রকমে নাস্তা খেয়ে অসুস্থ শরীরটা নিয়েই বের হলাম। ক্লাসে গিয়ে ঢুকলাম, ওইদিকে অহনার কোনো নজর নেই। কোচিং শেষে অহনার সাথে দেখা হলো। কি ব্যাপার, কি এমন জরুরি কথা বল তো? বলবো বলবো, অবশ্যই বলবো। বল। তুমি জানো আবির আমাকে প্রপোজ করেছে, আর আমি একসেপ্ট করেছি। কি আশ্চর্যের ব্যাপার! আমি আবিরকে পছন্দ করতাম, চেয়েছিলাম আমি আবিরকে প্রপোজ করব, অথচ আবির নিজেই করে দিল। আবির আমাকে ভালোবাসতো, তা আমি জানতাম না। তুমি আবিরকে ভালোবাসতে? কবে আবির তোমাকে প্রপোজ করলো? হ্যাঁ, কোচিংয়ের প্রথম থেকেই আবিরকে ভালো লাগতে শুরু করেছে, কিন্তু কখনো যে এই ভালো লাগা ভালোবাসায় রূপ নিয়েছে বুঝতেই পারিনি। 1 সপ্তাহ আগে আবির প্রপোজ করেছে, একদম সবার সামনে। আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এতদিন বলেনি। সত্যি অনেক বড় সারপ্রাইজ পেয়েছি অহনা। আমাদের কথার মাঝখানে আবির এসে অহনাকে নিয়ে যায়। আসলেই জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ পেলাম আজকে। কিছু বলার আগে সব এভাবে শেষ হয়ে যাবে তা কখনোই কল্পনা করিনি। আসলে মানুষ যা কল্পনা করে না তাই তার সাথে ঘটে। যত চেষ্টাই করি না কেন, অহনাকে আমি কোনো দিন বলতে পারবো না, এটা আমি ভালো করেই জানি। প্রথম ভালোবাসা কোনো দিন ভুলে থাকা যায় না। যখন অহনার কথা মনে হয় তখন কেন জানি অজান্তেই চোখটা ভিজে যায়। সব কিছুর পরও এইভাবে আমি সুখী যে অহনা সুখে আছে এবং থাকবে। আবির যথেষ্ট ব্রিলিয়ান্ট একটা ছেলে। সবার ভাষ্যমতেও আবির অনেক ভালো একটা ছেলে। ব্রিলিয়ান্ট আর ব্রিলিয়ান্টে জুটি হয়েছে, একদম পারফেক্ট একটা জুটি। ভর্তি পরীক্ষার আর 1 মাস বাকি। এখন আর অহনার সাথে আগের মতো যোগাযোগ হয় না, অহনাও ফোন দেয় না, আমিও না। বোঝাই যাচ্ছে অহনা অনেক সুখে আছে। সুখে থাকলে বুঝি মানুষ সব কিছুই ভুলে যেতে পারে। আর আমি তো অহনার কাছে কিছুই না। যোগাযোগ না হওয়াই ভালো। দূরে থাকলে মায়া কম থাকে, আর মায়ের বাঁধন বড় শক্ত বাঁধন। সুতরাং এ মায়া না থাকাই ভালো। বেশ কিছুদিন ধরে পড়ালেখায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। যেভাবেই হোক একটা পাবলিক ভার্সিটিতে চান্স পেতেই হবে। পুরো পরিবারের আশা তো এভাবে আমি মাটির সাথে মিশিয়ে দিতে পারি না। পুরোপুরি মনোযোগ হয়তো দিতে পারি না, তবে চেষ্টা করে যাচ্ছি। আমাকে যে পারতেই হবে। অবশেষে অ্যাডমিশন টেস্ট হলো। নিজেকে আজ অনেক মুক্ত লাগছে। ভেবে ভালো লাগছে যে আমার পরিশ্রম বৃথা যায়নি। ঢাকায় কোথাও চান্স না হলেও রাজশাহী ভার্সিটিতে চান্সটা হয়ে গেল। বাসায় সবাইও খুশি। অহনা আর আবিরের খোঁজটা নেওয়া দরকার। অহনাকে ফোন দেওয়ার সুযোগ অনেক আগেই বন্ধ হয়ে গেছে। ওদের রিলেশন শুরু হওয়ার 2 মাস পর আবির অহনাকে নিষেধ করে যেন আমার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখে। এরপর থেকে আমাদের মধ্যে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন। আবির যে অহনাকে কেন নিষেধ করেছিল তা অহনা আমাকে বলেনি। পরে আমি তা জানতে পারি অহনার এক বান্ধবীর মাধ্যমে। কিছুদিন পর অনেক চেষ্টার পর আবির আর অহনার খবর পেলাম। দুইজনের একজনও কোথাও চান্স পায়নি। অহনা একটা প্রাইভেট ভার্সিটিতে, আর আবির চেষ্টা করছে দেশের বাইরে চলে যাওয়ার। এই খবরে তো আশ্চর্য হয়েছি। সাথে আর একটা খবরে বেশ মন খারাপ হলো। ইদানিং নাকি আবির আর অহনার মধ্যে ঝগড়া চলছে। এরকম কিছু হবে তা কখনোই আশা করিনি। যতবার নামাজ পড়ি ততবারই আল্লাহর কাছে এইটাই চাই যে ওদের মধ্যে যত সমস্যা আছে সব যেন ঠিক হয়ে যায়। ওরা যেন সবসময় ভালো থাকে, সুখে থাকে। টানা 6 মাস পড়ালেখার পর্ব শেষে ঈদের ছুটিতে বাসায় আসলাম। অনেকদিন পর সব বন্ধুদের সাথে দেখা, বেশ আনন্দেই কাটছিল সময়গুলো। সেদিন হঠাৎ করেই দেখা হয়ে গেল অহনার বান্ধবী দিশার সাথে। আমি অবশ্য কখনোই চিনতাম না যদি ওর ডাক না দিত। আই রাফিন, তুমি? দিশা, চিনতে পেরেছো? হ্যাঁ দিশা, কেমন আছো? এই তো ভালো। সবাইকে দেখে ভুলে গেছো? আরে না, ভুলিনি। আসলে অনেকদিন ধরে দেখা হয় না তো। তুমি কেমন আছো? এই তো আছি একরকম। পড়ালেখার কি অবস্থা? চলছে ভালোই। তোমার কি খবর? এই তো বেশ আছি। দিশা, অহনা কেমন আছে? থাক রাফিন, ওর কথা না শোনাই তোমার জন্য ভালো। কেন, কি হয়েছে? মেয়েটার সাথে কি হয়নি সেটা জিজ্ঞেস করো। প্রথমে তো ভার্সিটিতে চান্স পেল না, তারপর আবির ওকে ছেড়ে চলে যায়। দেশের বাইরে চলে যাবার পর ও অহনার সাথে কোনো যোগাযোগ করেনি, শুধু একটা মেইল করেছিল এবং বলেছে ওকে ভুলে যেতে। একটা বন্ধু এখন ওর পাশে নেই, সম্পূর্ণ একা হয়ে গেছে মেয়েটা। এখন এর অহনা আর আগের অহনা নেই রাফিন, একদম বদলে গেছে। আচ্ছা রাফিন, তুমি না অহনাকে ভালোবাসতে? এখনো ভালোবাসো? হ্যাঁ। তো বসে আছো কেন? অহনাকে বলছো না কেন?
তোমার ভালোবাসার কথা। হয়তো তোমার হাত ধরেই ওর নতুন জীবন শুরু করতে পারবে। প্লিজ রাফিন। আমি অহনার সাথে দেখা করব। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের দেখা করিয়ে দেব। কোথায় দেখা করবে আমি সব ঠিক করে তোমাকে জানাবো। এবার আর কোনো ভুল করো না রাফিন। না, এবার আর কোনো ভুল নয়। তুমি পারবে। আচ্ছা আমি এখন চললাম, তোমার নাম্বার আমার কাছে আছে, আমি সব জানাবো সময় মতো। ওকে, আবার দেখা হবে। কি থেকে কি হয়ে গেল, মাথায় কিচ্ছু কাজ করছে না। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। দিশা আর অহনা আসলো। তোমরা কথা বলো। এই কথা বলে দিশা সরে গেল। ভালো আছো অহনা? হ্যাঁ, তুমি? মিথ্যা বলছো কেন? আমি জানি তুমি ভালো নেই। আরে না, ভালো আছি তো। আমি সব জানি। আবির তোমার সাথে এরকম করবে তা আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি। তাহলে তো দেখছি সব জেনেই গেছো। দিশা যদি না বলতো তাহলে কখনোই জানতামও না। কোনোদিনও তো যোগাযোগও করনি। কোন মুখ নিয়ে যোগাযোগ করতাম? যে মুখ দিয়ে তোমার মতো ভালো বন্ধুকে দূরে সরিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু দূরে সরে যাইনি, তোমার পাশেই ছিলাম। কিন্তু এখন শুধু বন্ধু হয়ে নয়, আরো বেশি কিছু হয়ে তোমার পাশে থাকতে চাই। মানে? আমি তোমাকে ভালোবাসি অহনা। করুণা দেখাচ্ছ? যদি করুণা দেখাতে হতো তাহলে এতদিন ধরে ভালোবেসে আসতাম না। কি? আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, একদম কোচিংয়ের শুরু থেকেই। কিন্তু তার বলার সুযোগ পাইনি। এখন সুযোগ পেয়েও আমি আবার তোমাকে হারাতে চাই না। প্লিজ অহনা। আমার ভয় করে যদি আবার কষ্ট পেতে হয়। আমাকে বিশ্বাস করতে পারো, কোনোদিন কষ্ট পাবে না। হাতে হাত রাখবে। হাতটা তো আগে বাড়াবে। এই কথা বলে হাসতে শুরু করলো অহনা। আমি অহনার হাতটা শক্ত করে ধরলাম, আর কোনোদিনও ছাড়বো না এই হাত। 5 বছর পর মায়ের রিকোয়েস্টে তার বান্ধবীর মেয়ের বিয়েতে যেতে রাজি হই। গায়ে হলুদের দিনে গিয়েছি সেখানে। রাতে যখন অনুষ্ঠান শুরু হলো, সবাই নিয়ম অনুযায়ী আনন্দ উল্লাসে মেতে উঠছিল। আমি বরাবরের মতোই অনুষ্ঠানের স্টেজের ভেতরে একপাশে একটা চেয়ারে বসে আছি। হঠাৎ একটা মেয়ের দিকে আমার চোখ আটকে যায়। মেয়েটাকে একবার দেখলে যে কারো মন ছুঁয়ে যাবে। আমার যেন তার পানে বসতি গড়তে চাইলো। মেয়েটাকে দেখে মনে হচ্ছে যে সে অনেক পরিচিত। এর আগেও তার সাথে আমার অনেকবার দেখা হয়েছিল, কথাও হয়েছিল। আমি অপলক দৃষ্টিতে চেয়ে আছি তার দিকে। সেই হাসি, এই মুখ, সব মিলিয়ে যেন মনের ঝাপসা আয়নায় একটা সুখের ছবি ভেসে উঠছে। কিন্তু এই মুহূর্তে কেন জানি মনে পড়ছে না কে সে, এর আগে কোথায় দেখেছি তাকে। অযাচিতভাবেই মেয়েটি আমার দিকে হন হন করে ছুটে এসে যা বলল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই যে সাহেব, আপনাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আমার দিকে তাকিয়ে আছেন। এইরকম ভাবে হাবার মতো তাকিয়ে আছেন কেন? মেয়েটার কথায় সত্যি আমি হাবলা থেকে ভ্যাবলাকান্ত হয়ে একটু ইতস্ততভাবেই বলে উঠি, আসলে আপনাকে আমার খুব পরিচিত মনে হচ্ছে এর আগেও আমার আপনার সাথে দেখা ও কথা হয়েছে। শুনেন, এইরকম মেয়ে ভুলানো কথা সব ছেলেরাই বলে থাকে, কিন্তু আমাকে এইসব বলে আপনার কোনো লাভ হবে না। অন্য কাউকে এইসব শোনাবেন। আর যদি আপনাকে দেখি ওইভাবে আমার দিকে তাকিয়েছেন, তাহলে আপনার কপালে খারাপই আছে বলে দিলাম। এই বলেই মেয়েটি হন হন করে ছুটে চলে গেল। পেছন দিকে কেউ একজন অনি বলে তাকে ডাকছিল। অনি নামটা কোথায় যেন শুনেছি। অনেকগুলো ভাবনা তারা করছিল। তখন কাঁচা হলুদ অনুষ্ঠান থেকে সবাই চলে গেল, খেয়াল করিনি। আমি একা একা বসে সেই ঝাপসা আয়নাটা পরিষ্কার করে স্মৃতিগুলোকে পরিচ্ছন্নতায় রূপ দিতে চাইছি। কিন্তু বারবার এই একই প্রশ্ন, কোথায় দেখেছি তাকে। রাতে বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, কোথায় দেখেছি এই মেয়েকে। কেনই বা ওকে আমার অনেক পরিচিত মনে হচ্ছে। কোথাও শুনেছিলাম এই অনি নামটা। পরক্ষণই মনে হলো, হ্যাঁ, অনি নামটাই ছিল আমার এক ফেসবুক ফ্রেন্ডের নাম। সে শুধু আমার বন্ধুই ছিল না, তার চেয়ে বেশি কিছু ছিল। এখন সব কিছু স্পষ্ট মনে পড়ছে আমার। আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। ফেসবুকে আমার একটা ভালো মেয়ে বন্ধু ছিল, যার সাথে আমার খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। 1-1.5 ঘন্টার চ্যাটিংয়ে আর সকল অবাধ্য স্বপ্নগুলো মনের মধ্যে শীতল বাতাস বইয়ে দিত আমার। মেয়েটা ছিল বড্ড অগোছালো। মেয়েরা তো অনেক গোছালো হয়, কিন্তু অনির বেলায় তা ভিন্ন। কথাগুলো কেমন জানি অগোছালোভাবেই ফোনের স্ক্রিনে ভেসে উঠত। ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্বটা আরও এক ধাপ এগিয়ে গিয়েছিল। দিনের ব্যস্ততা শেষে পূর্তি রাতে অনির সাথে কথা বলে নিমিষেই কষ্টগুলো অজানাই পারি জমাতো। মেয়েটি ছিল প্রচণ্ড রকমের রাগী
আমিও কোনো অংশে কম ছিলাম না, কিন্তু দুজনের রাগ চরম আকারে রূপ নেয় আগেই ক্ষান্ত হতাম। ওর প্রতিটি ব্যথা আমার কাছে বিষাদের আর্তনাদে রূপ নিত। একদিন অনির সাথে কথা হচ্ছিল, অসুস্থ শুনে অনিকে একটা ফোন দেই। কথা বলতে পারছিল না, অনির জ্বর ছিল প্রচুর। আমারও কিছু অব্যক্ত ব্যথা মনে কারা নাড়তে লাগলো, কিন্তু সেই মুহূর্তে অনিকে দেখার খুব ইচ্ছে জাগলো। তাকে বলতেই সে একটা ছবি দেয়, আর পরে আমিও আমার ছবি দিয়েছিলাম। ছবি দেখে মনে হলো সে অসাধারণ সুন্দর। সেই দুই চোখ কি যেন পাগল করা মায়া, স্বর্গীয় অপ্সরী মনে হচ্ছে। অবাধ্য ইচ্ছেগুলো তখন ডানা মেলে উড়তে থাকে নীল আকাশে। এদের বারণ করার সাধ্য ছিল না আমার। পরের দিন বিশেষ দরকারে ঢাকা যেতে হয় আমার। বাসায় যাওয়ার পর আমার ফোনটা খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর মনে হলো ফোনটা বাসেই ফেলে যাচ্ছে, কিন্তু এই ব্যস্ত শহরে সমুদ্রগর্ভ যানজটে কোথায় খুঁজবো আমার হারিয়ে যাওয়া ফোনটি? এতে যে অনির অস্তিত্বের বসবাস ছিল। আমার যে ফেসবুক আইডির ইমেল মনে নেই, তবে তার সাথে কথা বলবো কিভাবে? তবে কি অনিও হারিয়ে গেল জীবন থেকে? না, এটা হতে পারে না। ভাবতে ভাবতেই চোখের কোণ ঘেঁষে দুফোঁটা নোনা জল বেরিয়ে মাটিতে বিলীন হলো। ইমেল ভুলে যাওয়ায় আর নতুন ফোনে সেই আইডিটা অ্যাক্টিভ করতে পারলাম না। মনটাই বিষাদের মরু গড়ে উঠেছে। এভাবে চলে যায় কয়েকদিন। নতুন আইডি ওপেন করলাম, আগের সব কিছু এখানে আনলাম, কিন্তু খুঁজে পেলাম না সেই অনিকে। এভাবে চলে যায় বছর। এক সময় আমি প্রবাসে চলে যাই। কর্মব্যস্ততার ফলে বাড়িতে ফোন করার সময়টুকুও পাই না। এভাবেই চলে যায় জীবন থেকে 5টি বছর। কাঁচা হলুদ স্টেজের এক কোণে বসে ভাবছি। ভাবনার ঘোর কিন্তু এখনো মনে মেঘের ভেলার মতো উঠছে। আনমনে প্রশ্ন ঝড় বইছে। সেও তো আমার ছবি দেখেছিল, তাহলে আমায় চিনতে পারেনি কেন? নাকি এখন অন্য কারো জীবনে সে আষ্টে পৃষ্ঠে বেঁধে পড়ে গেছে? তাও ভাবনাগুলো রাতের অন্ধকারে সন্ধি বিচ্ছেদ করে সেই স্নিগ্ধ সকালের মুখ দেখতে পেলাম। প্রস্তুতি পর্ব সেরে শুধু অনির সামনে গিয়ে দাঁড়ানোর প্রহর গুনতে লাগলাম। বিয়ের দিন ওকে শুধু আড়াল থেকে দেখে যাচ্ছি। যখনই সে পিছনে ফিরে তাকাচ্ছে, নানাভাবে ওর দৃষ্টির আড়াল হতে ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু বেশিক্ষণ স্থায়িত্ব লাভ করলো না এই লুকোচুরি খেলা। একসময় বিয়ের কাজ সম্পন্ন হয়ে যায়, সবাই যার যার গন্তব্যে ফিরে যায়। রাত তখন 10টা। আমি ছাদে উঠে ছাদের আলোয় অন্ধকার রাত্রি দেখছি। অযাচিতভাবে সেখানে অনির উপস্থিতি উপলব্ধি করলাম। সে বরাবরের মতো এবারও রাগী কণ্ঠে বলল, এই মিস্টার, আপনি কি সমস্যা শুনি? না, কোনো সমস্যা নেই। তাহলে এভাবে লুকিয়ে লুকিয়ে আমায় তখন দেখছিলেন কেন? আমি এই সুযোগটা হাতছাড়া করলাম না। বলতে লাগলাম, তুমি যে আমার খুব কাছের লোক, যাকে এই 5টি বছর ধরে বুকে লালন করে আছি, যার জন্য মনে একটা ছোট্ট কুটিরে স্থাপনা করেছিলাম। মনের আহাকারগুলো শোনাবো বলে কত নির্ঘুম রাত্রি যাপন করেছিলাম। রংমাখা স্বপ্নগুলো কতদিন আকাশের ওই সুখী তারাগুলোর সাথে সখ্য করেছে, তা গুনে গুনে ভুল করেছি। মনে পড়ে কোনো দিন কাউকে বলেছিলে পায়রারা নাকি সুখের প্রতিচ্ছবি। মাছচুর বিড়াল বলে কাউকে ডেকেছিলে, মনে করে দেখো। কোনো একদিন কাউকে বলেছিলে কি আমরা যতই দূরে থাকি না কেন, তবুও তোমার কাছে দূর মনে হতো না? আমরা যে একই আকাশের নিচে বসবাস করি, এই কথাটি কি মনে পড়ে? কোনো একদিন কারো সাদা শার্টের গন্ধে মাতাল হওয়ার ইচ্ছে জানিয়েছিলে? তবে জেনে রাখো, সেই সে, এই আমি, যার স্বপ্নগুলো হারিয়ে গিয়েছিল ফোন হারানোর সাথে সাথে। তোমাকে দেখার পর থেকে আমারও কেমন জানি মনটা শুধু পিছনে যেতে চাইছিল, কিন্তু তোমার এই মুখ ভর্তি দাড়ি গোপ সব ভুলিয়ে দিচ্ছিল আমায়। জিজ্ঞেস করিনি যদি ভুল হয়, তোমার অপেক্ষায় ছিলাম আর মনকে মানিয়ে নিয়েছিলাম তুমি ফিরবে বলে। তবে এতদিন কোথায় ছিলে তুমি? তোমার ঠিকানা জানা থাকলে ঠিকই তোমায় খোঁজ নিতাম, কিন্তু তুমি আমার ঠিকানা জানতে, তবে কেন খোঁজ নাওনি? অনিকে সব বুঝিয়ে বলতে লাগলাম। এবার অনির চোখে অশ্রুজল ধীরমান বইতে লাগলো। অনুর গাল বেয়ে অঝোর ধারায় ঝর্ণার ধারার ন্যায় ওর কষ্টের জল ঝরে পড়ছে। কথাগুলো শেষ হওয়ার আগেই সে আমায় জাপটে ধরে বলে ওঠে, তুমি সেই রাত্রির বর। আমার পরনে তখন ছিল শার্টটা। ওর কান্নায় সাদা শার্টটা নিজের রং হারিয়ে ওর কষ্টের নীল রঙের কান্নার রূপে নীল হতে চাইল। নির্হারা দুটি পাখি খুঁজে পেল তার সুখের ঠিকানা। আবার হলো নতুন শুরু, তবে এবার আর হারিয়ে যাওয়ার ভয় নেই। সোজা সেই কুটিরের মালকিন হয়ে ঘরে উঠতে হবে যে মেয়েটিকে। এই আমি ভুল করলে না হয় আবেগে তোমায় জড়িয়ে ধরে কান্না শুরু করেছি, কিন্তু তুমি কেন আমায় স্পর্শ করছো? কি অধিকার আছে তোমার? তোমারও কোনো অধিকার দেইনি সেই মুহূর্তে, তবে কেন তুমি আমায়? একটু মৃদু হাসি ঠোঁটে এঁকে বললাম,
ভুল হয়ে গেছে, তবে এবার দাও সেই অধিকারটুকু। হয়েছে, আর ন্যাকামো ছাড়ো এবার, হাতটা ধরো একবার, বলছি শোনো এবার, ভালোবাসি তোমায়। আর ওর দুটি হাত ধরে আবারও বলতে থাকি, ধনী ভালোবাসি তোমায়। আমিও তোমায় ভালোবাসি। কারো হাতের কোমল স্পর্শে ঘুম ভেঙে জেগে উঠছি। তার মানে এতক্ষণ ঋতু স্বপ্নের মাঝে কান্নাকাটি করছে। মুন্নি দাঁড়িয়ে আছে আমার সামনে, তার পরনে কালো শাড়ি, সাদা ডাক্তারি অ্যাপ্রন। আশ্চর্য, মুন্নি শাড়ি পেল কিভাবে? রাতের আধারে তো সে ত্রিপিস পরনে ছিল, কিন্তু এখন শাড়ি দেখছি কেন? রাতের জ্বরের মধ্যে কি ভুল দেখেছি, নাকি এখন ভুল দেখছি? কেমন আছো তুমি? ভালো না। কেন, কি হয়েছে? জ্বর এসেছে ভালো কথা, কিন্তু জ্বরের মধ্যে সব উল্টাপাল্টা দেখছি, এটার মানে কি? কি এমন দেখছো তুমি? রাতে তোমার পরনে দেখলাম থ্রি পিস, একটু আগে ঋতু এসে মরা কান্না করলো, এখন দেখি তোমার পরনে কালা শাড়ি। শোনো, রাতে আমার পরনে 3 পিস ছিল। আমার বাসা হচ্ছে গোয়ালখালী। এই ধরো হাসপাতাল থেকে 7-8 মিনিট লাগবে যেতে, তাই সকাল 6টা বাজে আমি বাসায় গিয়ে গোসল করে তারপর শাড়ি পরে এসেছি। তুমি মোটেই ভুল কিছু দেখোনি। আমার মোবাইল কই? আমার কাছে আছে, কিন্তু বন্ধ করে রাখছি। বারবার শুধু ফোন আসছিল, তাই বন্ধ করে রাখছি আমি। একটা কথা বলি? হুম। আমার স্যালাইনটা একটু খুলে দিবা, আমার ওয়াশরুম যেতে হবে। দিচ্ছি, আমি তোমাকে সাহায্য করছি। বিছানা থেকে নামতে গিয়ে বুঝতে পারছি আমি কতটা দুর্বল। মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার মতো বারবার উপক্রম হলো। ডাক্তারের কাঁধে ডান হাত দিয়ে ভর দিয়ে চললাম। বিদেশি কোনো একটা পারফিউমের ঘ্রাণ নাকে এসে লাগছে, মিষ্টি একটা গন্ধ। ফ্রেশ হয়ে এসে বিছানায় আবার শুয়ে পড়লাম, কিন্তু সে বলল যে খাওয়া দাওয়ার জন্য আর কিছুক্ষণ বসে থাকতে হবে। খেতে ইচ্ছে করছে না মুন্নি। বাসা থেকে পায়েস রান্না করে আনছি, এখন তুমি সেটা খাবে। পায়েস কেন? ডেঙ্গু আক্রান্ত সকল রোগী তরল খাবার আর ফলমূল খেতে হবে। পায়েস না এনে যদি নুডলস আনতে, তাহলে তৃপ্তি করে খেতাম। একবার সুস্থ হয়ে যাও, তারপর বাসায় নিয়ে সব কিছু খাওয়াবো। সে সুযোগ হয়তো পাবে না, কারণ ঋতু আর বড় চাচা চাচি যদি জানতে পারে, তবে সবাই এসে হাজির হবে। তাহলে তোমার মোবাইল তুমি পাচ্ছ না। কেন কেন কেন? যেন বাড়িতে কাউকে খবর দিতে না পারো। আজব, তোমার ডাক্তার বলবে না যে এই রোগের আত্মীয় স্বজনরা সব কোথায়? কেউ তো দেখার জন্য আসছে না। না, বলবে না। কেন? সবাই জানে আমি তোমার আত্মীয়। ও মা, তাই নাকি? হুম। তোমার ডিউটি কখন? আর 15 মিনিট আছে। কিন্তু ডাক্তারদের কি ঘড়ি দেখে ডিউটি চলে বলো? না, কিন্তু তুমি তো ট্রেনার। তো কি হয়েছে? আসলে আমার পাশে কিছুক্ষণ তোমার দরকার ছিল। বলো, আমি প্রয়োজনে নার্স দিয়ে যাব, মাঝে মাঝে এসে দেখে যাবে। আরে না, বিষয়টা পার্সোনাল। গতকাল তো ফেসবুকে কোনো গল্প দিতে পারি নাই, তাই আজকে যেভাবেই হোক দিতে হবে। কিন্তু আমি তো লিখতে পারবো না, তাই আমি বলবো আর তুমি টাইপ করবে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা 6টা বাজে লিখে দিব, আর দুজনেই গল্প করব। এর ভিতরে কি আর দেখা হবে না? অবশ্যই হবে। 1 ঘন্টা পর পর এসে তোমাকে আমি দেখে যাব। আচ্ছা ঠিক আছে। আবারও বালিশে মাথা রেখে শুয়ে পড়লাম। কেমন যেন একটা অসহ্য আর অস্বস্তিকর পরিস্থিতিতে আছি। ফোটা ফোটা স্যালাইনের গ্লুকোজ আমার শরীরের রক্তকণার সাথে মিশে যাচ্ছে। কেবিনের দেয়ালের রংটা বাদামি, কিন্তু আমি এখানে ইট পাথর দেখতে পাচ্ছি না কেন? চোখের সামনে প্রকৃতি মাঠঘাট ভেসে ওঠে, সারি সারি ছন্দে মনোমুগ্ধকর দৃশ্যে সবুজ ফসল। মাঠের ভেতর হতে একে বেঁকে বয়ে চলেছে গ্রামের পথের সন্ধানে। পরস্পর ভ্রাতৃপ্রেমী হয়ে তালগাছগুলো দাঁড়িয়ে রয়েছে কিনারে। খোলা মাঠে বিস্তৃত জমা হয়ে আছে জলকাদায় মাখা পদ্মা পেরিয়ে ফুলের গাছ কিংবা সবুজ প্রকৃতি। সবুজ ঘাস আর ফসলের সৌন্দর্য বিস্তৃত হয়ে গেছে সমগ্র গ্রামময়। হেমন্তের গাংচিলের ঝাঁকের দল উড়ে যায় নীল আকাশ ছুঁয়ে। দূরের আকাশ মনে হয় নেমে এসেছে প্রকৃতির সবুজের মাঝে। হয়তো সেখানে দুহাত বাড়ালে আকাশ ছুঁয়ে দিয়ে যায়। কিন্তু কি লাভ ওই আকাশ ছুঁয়ে? পাকা রাস্তা রেখে কিনারা পাশের সবুজ ঘাসের অগ্রভাগের ওপর দিয়ে হাঁটতে চাকচিক্যময় মন। বেলা 11টার দিকে মুন্নির সাথে আরেকজন মহিলা প্রবেশ করলো কেবিনে। পরিচয় যদিও বলেনি আগে, কিন্তু বুঝতে পারছি আমি এটা তার মা। 40-এর কিছু উপরে বয়স হবে। হাতে একটা হটপটের বাটি, মনে হয় আবারও তরল খাবার, পায়েস। কেমন আছো বাবা?
জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমার শরীরটা মোটামুটি ভালো তো? জি আন্টি। আমি মুন্নির মা। বুঝতে পারছি আমি। আচ্ছা ঠিক আছে, যা। গতকাল বিকেলে আমি এসেছিলাম, কিন্তু তুমি তখন অজ্ঞান ছিলে। মুন্নি বলছে আমাকে। আমার মেয়েটা বড় পাগলি টাইপের বাবা। ওর বাবাকে খুব বেশি ভালোবাসতো। সব মেয়েরা তার বাবাকে ভালোবাসে, আর ছেলেরা তার মাকে বেশি ভালোবাসে। কিন্তু আমার কোনো ছেলে নেই। মুন্নি আমার একমাত্র মেয়ে। ও জন্মের সময় আমার অপারেশন হয়েছিল। তখন কি যেন একটা সমস্যা হয়েছে। তখন আমি দ্বিতীয়বার আর মা হবার ক্ষমতা হারিয়ে ফেলি। ওর বিয়ে দিচ্ছেন না কেন? ও বিয়ে করবে না। কেন কেন? ডাক্তারি করে সারা জীবন মানুষের সেবা করে কাটিয়ে দেবে নাকি? না বাবা, ও একজনকে ভালোবাসে। তাহলে সেই ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেন, তাহলে তো হয়ে যায়। আর মুন্নি ডাক্তার মেয়ে, ওকে তো সব ছেলে বিয়ে করবে। তুমি করবে? সবাই আমাকে নিয়ে এত ঠাট্টা কেন করে? সত্যি সত্যি বুঝতে পারছি না আমি। আমি কি ঠাট্টা করলাম? আপনি এখানে আসলেন 15 মিনিট হলো, তার মধ্যে আপনি আমাকে বলছেন আপনার মেয়েকে বিয়ে করার জন্য। আবার এটাও বলছেন যে আপনার মুন্নি একজনকে ভালোবাসে, তার জন্য সে বিয়ে করতে চায় না। ঠিক আছে, কিন্তু এখানে ঠাট্টার কি হলো? মুন্নি তোমাকে ভালোবাসে। এটা কোন ধরনের রসিকতা আন্টি? মুন্নি গতকাল থেকে আমাকে দেখছে, আর তার মধ্যেই ভালোবাসা, আবার সেজন্য বিয়েও আটকে আছে। দেখো বাবা, আমি তোমার মায়ের মতো, আর আমি তোমার সাথে রসিকতা, ঠাট্টা, উপহাস কিছুই করছি না কিন্তু। আচ্ছা, তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে, তাই না সজীব? জি। মুন্নিও ওখানে অ্যাডমিশন নিয়েছিল, কিন্তু সে তার আগে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছিল। সেই কারণে ওয়েটিং লিস্টে থাকার পরে হঠাৎ করে এই খুলনা মেডিকেল কলেজেও চান্স পেয়ে গেল, এবং আমরাও খুলনাতে চলে আসি। কত বিচিত্র জীবন আমার। কেন? আমি বিগত 5 বছর ধরে হাজার দুঃখ কষ্টের মাঝে সংগ্রাম করে বেঁচে আছি। মা বাবা মারা যাওয়ার পরে কোনো আত্মীয় স্বজন ছিল না আমার। আর জন্মের পরে প্রথম দাদা বাড়ি এসে জানতে পারি বড় চাচার ছোট মেয়ে পছন্দ করে আমাকে। আমি একটা মেয়ের সঙ্গে রিলেশনে ছিলাম 5 বছর আগে, তার বিয়ে হয়ে গেছিল। কিন্তু দাদা বাড়ি গিয়ে দেখি সে ওই গ্রামেরই মেয়ে। বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু 3 মাসের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। এখন এই হাসপাতালে এসে মুন্নির সাথে পরিচয়, সেও আমাকে ভালোবাসে। আমার জীবনের সমস্ত ভালোবাসা মনে হয় একসাথে এসেছে। তোমার জীবনটা ভাবুকুড়ে হয়ে গেছে, তাই না? অনেকটা তাই। কাল মুন্নি তোমাকে হাসপাতালে আনার পরে আমার কাছে মোবাইল করে। খুশিতে মনে হয় তার সকল হৃৎপিণ্ড কেঁপে উঠল বারবার। আমি মা হয়ে সে ভালোবাসার গভীরতা অনুভব করতে পারি। আমার কি মনে হয় আন্টি জানেন? কি মনে হয়? আমার চাচাতো বোন ঋতু, পুরনো আফরোজা আর আপনার মেয়ে, এদের কারোর সাথে আমার বিয়ে হয় না যেন। কেন? জানি না আমি। দুনিয়াতে খুব অল্প কিছু মানুষ আছে একান্তই আলাদা, নক্ষত্রের মতো, যারা কিন্তু আসলেই আলাদা ও নিরীহ। তারা হাজার সাধন করে সারা জীবনেও কারো কাছে পরম আপন হতে পারে না। অসংজ্ঞায়িত, অবজ্ঞায় তাদের কেউই বোঝে না ধরণীতে। তাই তো এই দুনিয়ায় তাদের সব থেকেও আসলে শূন্যতা ছাড়া কিছুই থাকে না। তারা একা আসে ছায়া নিয়ে, একা ঘুরে ছায়া হয়ে, কিন্তু একাই থাকে চিরতরে। বেলা শেষে একাই যথেষ্ট বিভোরে চলে যায়। তাদের জীবনে কিছু মানুষ আসে যারা সামান্য সময়ের জন্য পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, কিন্তু আকাশের সাদা মেঘের মতো অচিরেই হারিয়ে যায়, যেটা বুঝতে পারা যায় না, কিন্তু নিঃশ্বাসের শব্দে অনুভব করা যায়। কিছু কিছু অতৃপ্ত রসনায় মানুষ সত্যি খুব অসহায়, করুণ। দুনিয়াতে সারা জীবন তাদের ভালো লাগা, মন্দ লাগা, ক্লান্ত কথা, ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। আগ্রহ নিয়ে কেউ শোনে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়। আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলি ধরনের আসল রূপ দেখতে পায়। চোখ বন্ধ করে শুয়ে আছি, কারণ এক নাগারে কিছু বকবক করে ক্লান্ত মনে হচ্ছে। ঋতুর কথা মনে পড়লো আমার। তার সাথে এমনি করে পাশাপাশি শুয়েছিলাম। সে অনেকটা শক্ত করে জড়িয়ে ধরেছিল এই ক্যাকটাসটাকে ভালোবেসে। তার সেই নিষ্পাপ মিস্টিরিয়াস হাসি মাখানো পরম ভালোবাসা অগ্রাহ্য করার ক্ষমতা ছিল না আমার। কিন্তু বাস্তবতার ক্ষেত্রে আমি ঋতুর হাতে বিচ্ছিন্ন হতে চাই। একটি মেয়ে খুব সহজেই কাটতে পারে, কারণ তার মাঝে মাঝেই একটু কষ্ট পেয়ে কেঁদে অভ্যস্ত। কিন্তু একটি ছেলে তখনই কাঁদে
যখন সে তার কষ্টকে ধরে রাখতে পারে না। ওই মুহূর্তে তার কান্নাটা এতটাই তীব্র হয় যে পৃথিবীর সমস্ত সুখও যদি এনে দেওয়া হয়, কারো ক্ষমতা নেই সেই কান্নাটুকু থামানোর। বুকের ওপর মুন্নির হাতের স্পর্শ টের পাচ্ছি। আমার মশারির উপরে একটা চাদর দেওয়া হয়েছে যেন ওই বাতির আলো সরাসরি মুখে না লাগে। এটা মুন্নির বুদ্ধি। ঘুমিয়ে গেছো তুমি? না, বলো। কেমন লাগছে এখন? অনেক ভালো। আমার দিকে তাকাও। বলো। শক্ত করে জড়িয়ে ধরবে? আর কত নিজেকে কন্ট্রোল করবে মুন্নি? আমি তো অসুস্থ, শুধু শুধু কেন ঘুমন্ত শরীরে নাড়া দিচ্ছ? একদম চুপ করো। মনের মধ্যে শয়তানি বুদ্ধি ছাড়া আর তো কিচ্ছু নেই মনে হয়। ওই, আমি খুব ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি। এখন জ্বর, তাই পড়তে পারি না। তাহলে দাড়ি কাটো কেন? কিছুদিন পর রেখে দিব। তার আগে যদি মরে যাও? আমি চুপচাপ। আমার ডান হাতে ক্যানেলের সুইচ গাম টেপ দিয়ে আটকানো আছে, তাই মুন্নি আমার বাম পাশে শুয়ে আছে। আমি এখন পৃথিবীর সকল রোমাঞ্চকর কথা মনে করার চেষ্টা করছি। আফরোজার স্মৃতি বিজড়িত মুহূর্ত, ঋতুর নিষ্পাপ কণ্ঠে কান্না জড়িত ভালোবাসা, সেই জ্যোৎস্না রাতের আধারে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে বলা আমার সত্য মিথ্যা প্রতিশ্রুতি, সবকিছু এক এক করে ভেসে আসে চোখে। আচ্ছা, মুন্নি যদি জানতে পারে ওর পাশে একই কম্বলের নিচে শুয়ে আমি তাদের কথা চিন্তা করছি, তাহলে কি সে খুব বেশি রাগ করবে? গভীর রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। অনুভব করছি মুন্নি শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি দুর্বল শরীর নিয়ে অসহায়। ভাবলাম সে কি সত্যি সত্যি সারা রাত ঘুমাতে পারবে। একবার ইচ্ছে হলো তাকে ডেকে দুজনে গল্প করব, কিন্তু আবার ইচ্ছেটা নিভিয়ে ফেলি। থাক না, দুজনের অনুভূতি নিস্তব্ধ রাতের মতো করে। সে হয়তো জানে না আমি জেগে উঠছি, আর আমিও তো জানি না সে কি জেগে আছে নাকি ঘুমের ভিতরে আমাকে কোলবালিশ বানাচ্ছে। এই প্রশ্নের জবাবগুলো থাক না অজানা, তাতে তো আর খুব বেশি ক্ষতি নেই। ভবিষ্যতে এখান থেকে বের হয়ে না হয় কোনো একদিন ছাদে আকাশের নিচে চাঁদের আলোয় বসে বসে দুজন গল্প করব। না, একে আর ছাড়া যাবে না। আপাতত আপনারা বিদায় নিন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সামনের কোনো দিনে। ধন্যবাদ সবাইকে। অহনাকে নিয়ে আগারগা যাচ্ছি, কিন্তু এই জ্যাম, আধা ঘন্টা রাস্তা আজ যেন শেষই হচ্ছে না। অহনা আমার বিবাহিত বউ, 3 মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে। আজ অহনাকে নিয়ে যাচ্ছি ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করাতে। কি অদ্ভুত, তাই না? কেউ কোনো কথা বলছি না। মেয়েটাকে আজ অনেক সুন্দর লাগছে, ঠিক প্রথম দেখার মতো একটা পুতুল যাকে টোকা দিলেই ভেঙে যাবে। আমি ড্রাইভ করছি, অহনা পাশে বসে আছে। হঠাৎ পর্শিয়ার জুয়েলের একটা গান বাজলো। কেন এত হারাবার ভয়, কেন মনে সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়। অহনা গানটা বন্ধ করে দিল। আমার কিছু বলার ছিল না। প্রায় 2 বছর আগে আমি ঢাকায় আসি, এরপর একটা কোম্পানিতে জয়েন করি। প্রথমে শুধু কম্পিউটারের জন্য আমাকে নিয়োগ করা হলেও মাঝে মাঝে আমি স্যারের সাথে মিটিংয়ে যেতাম। এরপর থেকে স্যারের সাথেই থাকতাম। বছর খানিক আগে আমি প্রথম অহনাকে দেখি। একদিন অফিসের একটা পার্টি হচ্ছিল, যেখানে আমাদের অফিসের কর্মচারীদের পরিবার ও মালিকের পরিবারের দাওয়াত। আমাদের অফিসের মালিক 7 জন ছিল, অহনার বাবা ওনাদের মধ্যে একজন। আমি ওনাকে আগেও দেখেছি, কিন্তু ওনার পরিবারকে চিনতাম না। প্রথম যেদিন আমি অহনাকে দেখি, আমি তার প্রেমে পড়ে যাই। আমি কেন, যে দেখবেই সেই প্রেমে পড়ে যাবে, ঠিক যেন একটা পুতুল। ওর সামনে সব যেন তুচ্ছ। পার্টিটা আমার দায়িত্বেই ছিল, তাই আমাকে সব দিক সামলাতে হচ্ছিল। সেদিন আমাদের প্রায় 5 জনকে প্রমোশন দেওয়া হলো। তার মধ্যে আমার ছিল সবচেয়ে বড় প্রমোশন, সাথে নতুন কিছু দায়িত্ব। আমার এক বস বলল, সিমেল, লেটস এনজয়। আরেকজন বলল, স্যার ও ড্রিঙ্ক তো অনেক দূরের কথা, সিগারেটও খায় না। স্যার বলল, নট ব্যাড সিমেল। আমি সব জায়গা ঘুরে সবার খোঁজ খবর নিচ্ছিলাম। অহনাকে দেখলাম মন খারাপ করে আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মন খারাপ? হ্যাঁ, আপনি তো দেখছি ভালোই মন করতে পারেন। আপনাকে শুভেচ্ছা প্রমোশনের জন্য। তা সবাই এনজয় করছে, আপনি এখানে কেন? আপনাকে দেখতে এলাম। আপনি মন খারাপ করে আছেন তো, তাই। একটু প্রফেশনাল থেকে পার্সোনাল হয়ে যাচ্ছে না? আপনি কি বিরক্ত হচ্ছেন? আমি অপরিচিত মানুষের সাথে কথা বলা পছন্দ করি না। আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। আমি আপনার মতো মন পড়তে পারি না। আমাকে একা থাকতে দিলে খুশি হব। আমি আর কিছু না বলে চলে আসলাম।
হাজার হলেও উনি আমার মালিকের মেয়ে। প্রমোশন হবার পর আমার সাথে প্রায় অহনার বাবার সাথে দেখা হতো। উনি অনেক ভালো মানুষ। একদিন দুপুরে ওনার সাথে লাঞ্চ করছি। তোমার আজকের প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হয়েছে। আমার ভাবতে অবাক লাগে তুমি এই সাবজেক্ট নিয়ে না পড়েও অনেক ভালো পারো। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সুযোগ দিয়েছেন। আরে তোমার অনেক সুনাম সোহেল ভাই করতো, তাই আমিও তোমাকে সুযোগ দিলাম। আসলে তুমি যোগ্য। তা বিয়ে শাদী করেছো? জি না স্যার। গার্লফ্রেন্ড আছে নিশ্চয়ই? জি না স্যার। আরে লজ্জা পাচ্ছ কেন? কাউকে পছন্দ করো? তেমন ভাবে না। তার মানে কাউকে পছন্দ করো। নাম কি সেই ভাগ্যবান মেয়ের? বাদ দেন না স্যার। আরে বলো না, যদি আমি তোমার কোনো সাহায্য করতে পারি। এমন একটা সোনার টুকরো ছেলের জন্য যদি একটু কষ্ট করতেই হয়, তবে কেন করব না? না থাক স্যার। আমি এবার কিন্তু রাগ করব। স্যার, আপনি শুনলেও রাগ করবেন। তাও তুমি বলো। আপনার মেয়ে অহনা। কি? সরি স্যার। সরি কি জন্য? আপনি যদি রাগ করেন। আমি আমার মেয়ের সাথে কথা বলবো। তোমার মতো ভদ্র আর ভালো ছেলেকে আমার জামাই বানাতে কোনো দ্বিধা নেই। এক সপ্তাহ পর আমাদের বিয়ে হয়ে গেল, কিন্তু মাসরাতে অহনা আমাকে যা বলল, আমার সব স্বপ্ন চুরমার হয়ে গেল। আমি শুধু তাকে বললাম, আপনি চাইলে বিয়ের আগেও এই কথাটা বলতে পারতেন। আমি চেয়েছিলাম, কিন্তু বাবা আমাকে কসম দিয়েছিল। এখন আপনি কি চান? 4 মাস পর আমার বয়ফ্রেন্ডের পড়া শেষ হবে। ওর চাকরি হয়ে গেলে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিবেন। আর আমি সবাইকে কি বলবো? আপনি যথেষ্ট বুদ্ধিমান, সবাইকে ঠিক ম্যানেজ করে নেবেন। কিছুদিন পর অহনার আব্বু আমাকে বলল, বাবা মন খারাপ করো না, আমি জানি তুমি আমার মেয়েকে ঠিক মানিয়ে নিতে পারবা। আপনার মেয়ে আগে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আমি তোমার উপর ভরসা করি। আমি তোমার জন্য ফ্ল্যাট আর গাড়ি কিনেছি। বাবা, আমি আপনাকে অপমান করতে চাই না, কিন্তু এই সময় এটা নেওয়া সম্ভব না। আসলে আমার মেয়ের বাসে চড়ার অভ্যাস নেই। অহনা বিয়ের আগে যে গাড়ি ব্যবহার করত, আপনি সেটাই দিন, তাহলেই হবে। যদি আপনার যোগ্য জামাই হতে পারি তবে সব নিব। হঠাৎ অহনার ডাকে বাস্তবে ফিরে আসলাম। আপনি এখানে থামেন। আমি কি চলে যাব? আমি একা কি বাসে যাব নাকি? না, গাড়ি রেখে যাচ্ছি। ড্রাইভার নাই, আর এখন ড্রাইভ করার মন নাই। ও আচ্ছা। মনে মনে ভাবলাম, অহনার কাছে এই আমার যোগ্যতা, ড্রাইভার। অহনার চোখে সানগ্লাসটা দিয়ে বের হয়ে চলে গেল, আর আমি অসহায়ভাবে তার দিকে শুধু চেয়ে থাকলাম। অহনাকে নামানোর পর আমিও নিচে নামলাম। এক দোকানে গেলাম। ভাই, একটা বেনসন দেন। আগে খেতাম না, বিয়ের পর থেকে সিগারেট খাই। বিয়ে জিনিসটা অদ্ভুত, খারাপ মানুষকে ভালো করে আর ভালো মানুষকেও খারাপ করতে পারে। প্রায় আধা ঘন্টা পর অহনা নিচে আসলো। আজ আমি ছেলেটাকেও দেখলাম, ছেলেটাও অনেক সুন্দর। তার উপর অহনা বলেছিল সে নাকি বুয়েটে পড়ে। অহনাকে নিয়ে আমি বাড়ি ফিরে আসি। সেদিন রাতে আমি বারান্দায় বসে বসে ভাবছি, আমি আমার বউকে অন্য ছেলের হাতে তুলে দিচ্ছি। এটা কি ঠিক করছি? আবার ভাবলাম, অহনাকে তো সে ভালোবাসে, কিন্তু আমিও তো অহনাকে ভালোবাসি, আর অহনা আমার বউ। সেক্ষেত্রে অহনার উপর আমার অধিকার আছে। আমি ঘরে গেলাম। অহনা একটু ভয় পেল, হয়তো আমি জোর করে কিছু করব। একবার ইচ্ছা করলো ওর সব অহংকার আজ রাতে শেষ করে দেই। আবার পাগলিটার মায়া ভরার চেহারা দেখে আমার সব রাগ শেষ। সৃষ্টিকর্তা কিছু মানুষকে যে কেন এত রূপ দিয়ে জন্ম দেয়, যে সেই রূপ দিয়েই হয়তো সামনের মানুষকে মেরে ফেলতে। আচ্ছা, তুমি তো আর 3 মাস পর আমার সাথে থাকার পর চলে যাবা, তাই না? আচ্ছা বলো তো, এই 3 মাস আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি? বা তোমার কি মনে হয়েছে যে আমি খারাপ ছেলে? এসব বলছেন কেন? এসব বলেই লাভ নাই। আমি সাব্বিরকে ভালোবাসি, তার সাথে সংসার করব। হ্যাঁ করো, আমি তো মানা করছি না। আচ্ছা, স্বামী হতে না পারলাম, আমি কি তোমার একজন বন্ধু হতে পারি না? ঠিক আছে, কিন্তু আমি যখন চাইবো তখন সাব্বিরের সাথে দেখা করার অনুমতি দিতে হবে। ঠিক আছে। সেই রাতে আমি অহনার সাথে কথার ফাঁকে ফাঁকে সাব্বিরের ব্যাপারে সব জেনে নিলাম। ভাবলাম, অহনা যদি আমার না হয় অন্য কারো হয় হোক, কিন্তু সেই ছেলেকে আমার থেকেও বেশি ভালো হতে হবে। পরের দিন অফিসে গিয়ে আমি আমার একটা পরিচিত পুলিশকে ফোন করলাম আর সাব্বিরের ব্যাপারে সব খোঁজ নেবার জন্য অনুরোধ করলাম। প্রথমে না বললেও পরে সত্যি কথা শুনে সে বলল সে করবে। পরে সে একটা টিম কাজে লাগিয়ে দিল। আমার ধারণা ছিল যে ছেলে এত সুন্দর, তার নিশ্চয়ই একটা অতীত থাকতে হবে, আর যদি তার অতীত না থাকে তবে সে অহনার যোগ্য। আর প্রয়োজন হলে আমি অহনার বাবার সাথে কথা বলবো। কিন্তু আমার ধারণা যেটা,
ওটাই সত্যি হলো। এর আগেও সে অনেক মেয়ের সাথে সম্পর্ক করেছে, এমনকি এক মেয়ের পেটে বাচ্চাও চলে আসে। এসব শোনার পর আবেগে আমি একটা ভুল করে ফেলি, আর সে ভুল হলো আমি অহনাকে সব কথা বলে ফেলি। আর অহনা আমাকে ভুল বুঝে বাবার বাসায় চলে গেল। আমার আর কিছুই করার নেই, মিথ্যা অভিনয়ের কাছে সত্যি ভালোবাসাটা আজ হেরে গেল। অফিস থেকে আজ সন্ধ্যায় বাড়ি ফিরলাম। আজ কেমন জানি বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, বাড়িতে শুধু আমি আর একটা জ্বলন্ত ধোঁয়া। পরের দিন আমি অফিস গেলাম। আমাকে বিকেলে অফিস থেকে বস মানে আমার শ্বশুর ফোন করলো। অফিস আসেনি কেন? আপনি তো সবই জানেন। এই পৃথিবীর তুমি প্রথম পুরুষ না যে তোমার বউ তোমার উপর রাগ করে বাবার বাড়ি গেছে। রাগ করে গেছে, কিছুদিন থাক, রাগ কমলে ফিরে যাবে। সে আর ফিরবে না। এত সহজে হার মানার ছেলে তো তুমি না। এক কাজ করো, সামনের সপ্তাহে আমাদের চট্টগ্রামে যে মিটিং আছে সেটার দায়িত্ব শুধু তোমার উপর। কিন্তু এই অবস্থায়? এই জন্য তোমাকে দিচ্ছি, কাল অফিসে এসে সব কাজ বুঝে নাও। কিন্তু দ্যাটস মাই অর্ডার। জি আচ্ছা। পরের দিন থেকে আমার উপরে এত কাজের চাপ পড়ে গেল যে কি বলবো। অফিস থেকে বাসায় এসেও রাত 2-3টা পর্যন্ত কাজ করতাম। সারা বাড়ি শুধু ব্যঞ্জনের প্যাকেট আর চুহট্টি। এই 7 দিনে মনে হয় 500 সিগারেট খেয়েছি। কেমন জানি নেশায় পড়ে গেছি। যা হোক, বাড়ি ওভাবেই ফেলে রেখে আমি অফিস গেলাম। ওখান থেকে অফিসের গাড়িতে সোজা চট্টগ্রাম। 1 সপ্তাহ অনেক কাজ করার পর আমাদের কাজ শেষ হলো। আমি ঢাকা যাবার উদ্দেশ্যে ব্যাগ গোছাতে শুরু করলাম। আমার অফিসের একজন এসে বলল, স্যার, একটা অনুরোধ ছিল। জি বলেন। এখানে অনেক বড় মেলা বসেছে স্যার, আমরা আজ না গিয়ে কালকে যাই স্যার। আচ্ছা ঠিক আছে, যান। আপনিও চলেন স্যার, আমাদের অনেক ভালো লাগবে। না, আপনারা যান, আমার কাজ আছে। চলেন না স্যার, প্লিজ। ঠিক আছে চলেন। মেলাটা অনেক সুন্দর লাগলো। সবাই সব কিছু কিনলো বউ বাচ্চার জন্য, কিন্তু আমার তো কেউ নাই। তখন একজন বলল, স্যার, এই ড্রেসটা কিনেন, ম্যাডামের এই ড্রেসটা অনেক পছন্দের। আমি জানি স্যার। ঠিক আছে কিনে নেন। পরের দিন আমরা ঢাকায় পৌঁছে গেলাম। সবাই খুশি, শুধু আমি ছাড়া। আমি বাড়ি গিয়ে তালা খুলে সোজা নিজের ঘরে গেলাম। লাইট জ্বালিয়ে দেখলাম ঘরটা গোছানো। ভাবলাম হয়তো কাজের মেয়ে এসে গুছিয়েছে। যখন অহনা ছিল, কাজের মেয়ের বেডরুমে এসে ঘর গোছানো নিষিদ্ধ ছিল। কেন জানি না, হয়তো আমার আর অহনার সম্পর্কের কথা জেনে যাবে এজন্য। কিন্তু এখন তো অহনা নাই, তাই আর জানার কিছু বাকি নাই। আমি ক্লান্ত ছিলাম, ওভাবেই ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে মনে হলো কেউ আমার উপর কাঁথা দিচ্ছে। আমি খপ করে হাতটা ধরে ফেললাম। চোখ খুলে দেখি অহনা। আমি অহনাকে দেখে শক খেলাম, আর সেও ভয় খেলো, কারণ অন্ধকারাতে এভাবে তার হাত ধরে নিয়েছি। আমি লাইট জ্বালিয়ে হাত ছেড়ে দিলাম। তুমি এখানে কখন আসলা? ফোন তো করনি। কাল এসেছি। হ্যাঁ, আপনার তো কালকে আসার কথা ছিল। হ্যাঁ, সবাই ঘুরতে চাইলো তাই আজকে আসলাম, কিন্তু তুমি? কেন, আমাকে দেখে আপনি খুশি হননি নাকি? নাকি এই কয়েকদিনে দ্বিতীয় বইয়ের ব্যবস্থা হয়ে গেছে? বলা যায় না, এত বড় চাকরি করেন, কত মেয়ে আসে। যা বাবা, তোমাকে কি তোমার বাবা জোর করে আমার কাছে পাঠিয়েছে? ভয় নেই, সাব্বিরের কাছে যেহেতু তুমি যেতে চাও, সে ব্যবস্থা আমি করে দিব। ওই কুত্তার বাচ্চার কথা আপনি আর মুখে নেবেন না। এই বলে অহনা আমাকে জড়িয়ে কাঁদতে শুরু করলো। কি হয়েছে বলবা তো, কাঁদছো কেন? আপনার থেকে যাবার পর আমি অনেক কাঁদি। কেন কাঁদি জানেন না? অনেক দিন আমি কারোর সাথেই কথা বলিনি। একদিন বাবা আমাকে বলল, সাব্বির যদি ঠিক ছেলে হয়, মানে আপনি যা বলছেন ওগুলো যদি মিথ্যে হয়, তাহলে বাবা আপনার কাছ থেকে তালাক নিয়ে সাব্বিরকে জামাই মেনে নেবে। কিন্তু সাব্বিরকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা এরকম, পরীক্ষা অনুযায়ী অহনা মিথ্যা করে শুধু একটা ব্যাগ নিয়ে বাসা থেকে পালিয়ে যায়। তারপর সাব্বিরকে বলে সে বাড়ি থেকে পালিয়ে এসেছে, তার বাবা তাকে মেনে নেবে না, তাই সাব্বিরের কাছে চলে এসেছে। জবাবে সাব্বির বলে, অহনা, ঠিক আছে, কিন্তু তুমি কি কথা মতো 50 লক্ষ টাকা নিয়ে এসেছো? না, আমি নিয়ে আসিনি। আর তোমার ব্যাংকে যে 2 কোটি টাকা ছিল ওগুলো? বাবা ওই টাকাও ব্যাংকে ফোন করে বন্ধ করে দিয়েছে। এখন আমি ওই টাকা তুলতে পারবো না। তার মানে তুমি খালি হাতে এসেছো? তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসায় পেট ভরে না। আমি চাকরি করব, আর তুমি তো একজন ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমি একজন বইটের ইঞ্জিনিয়ার। আমার দাম অনেক, অনেক কোটিপতি মেয়ে আমাকে বিয়ে করবে। তাহলে তোমার মতো এক বোজাকে কেন বিয়ে করতে যাব, যার শুধু শরীরটা পাবো, টাকা পাবো না?
কি বলো এসব? তুমি কি শুধু আমার টাকাটাকেই ভালোবাসো? তো তোমার কি মনে হয় তোমার থেকে আগে আমি যাকে প্রেম করতাম সে কি কম সুন্দরী? তুমি তো আমাকে শুতেও দাও না, সে তো আমাকে বিছানায় পর্যন্ত নিয়ে গেছে। কিন্তু যখন জানলাম তোমার বাবার অনেক টাকা, তার উপর তুমি একটা নিয়ে, তখন বলো কিভাবে এই সুযোগ ছাড়ি? কি? এরপর অহনা একটা চর মারে সাব্বিরকে। সাব্বির অহনার হাত ধরতেই পিছন থেকে পুলিশ এসে সাব্বিরকে ধরে নিয়ে যায়। এবার বল, আমার চয়েস ভালো নাকি তোর? আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা, কিন্তু শান্ত কি আমাকে এখন মেনে নিবে? তুই বাড়ি চলে যা, বাকিটা আমি দেখে নেব। কথাগুলো বলতে বলতে অহনা আমার বুকে কাঁদতে শুরু করলো। কাঁদছো কেন পাগলি? আমাকে মাফ করে দেন, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আর জীবনেও আপনাকে কষ্ট দেব না। আচ্ছা ঠিক আছে, এবার অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও। কেন? আপনার বউকে বুঝি খুব বোরিং লাগে? এত একটা সুন্দর বউ বোরিং লাগবে কেন? তাহলে এত দূরে রেখেছেন কেন? না, ভাবছি আমার পুতুল বউটা যদি ভেঙে যায়। অহনা আর কিছু বললো না, লাইট অফ করে দিল। কিছুক্ষণ পর আমার কানে বলল, বাইরে এত রোমান্টিক আবহাওয়া, আর আমার ভাগ্যে যে এত আনরোমান্টিক স্বামী জুটবে এটা ভাবিনি। এত জ্বালাচ্ছ কেন? আমি শুরু করলে সহ্য করতে পারবো তো? আমি তো চাচ্ছি যে কেউ আমাকে অনেক চালাক। ভেবে বলছো তো? পরে যদি কিছু হয়ে যায়? হলে হবে, দূরের কেউ তো করছে না, আমার স্বামী করছে। এই বলে অহনা আমার হাতটা ধরে ওর শরীরের ওপর রাখলো। আজ থেকে আমি তোমার, শুধুই তোমার। ঘুম থেকে উঠে দেখি বেলা 12টা। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। ঘুম ভাঙলো সাহেবের? অবশ্য ভাঙবে কিভাবে, রাতে কি একটু ঘুমাতে দিয়েছে? অফিস। আমি বাবাকে ফোন করে বলেছি আপনার জামাই আর আমি হানিমুনে যাব, তাই সে অফিসে যাবে না। আরে আমার মিটিং আছে। রাখো তোমার মিটিং, এতদিন যা খুশি করেছো, কিছু বলিনি। এখন থেকে বউকে সময় না দিলে খবর আছে। রাগ করে বাবার বাড়ি যাবা? মাথা খারাপ? আমি কি অবলা নারী নাকি? তো কি করবা? কলা ধরে সব আদায় করবো। তাই নাকি? আর এই ড্রেসে আমাকে কেমন লাগছে বললা না তো? তাই তো খেয়াল করিনি, অনেক সুন্দর। তুমি খুঁজে পেলে কিভাবে? ব্যাগ গোছাচ্ছিলাম তখন। তোমার চয়েস আছে বলতে হবে। চয়েস না থাকলে কি এরকম একটা পুতুল বউ পাই? এখন রেডি হয়ে যাও। কোথায়? হানিমুনে যাব। এত তাড়াতাড়ি? অফিস থেকে ছুটি নিব না? আমি বাবাকে বলেছি। কিছুক্ষণ পর কলিং বেল বাজলো। আমি দরজা খুলে দেখলাম আমার অফিসের একটা জুনিয়র স্টাফ। কি ব্যাপার, আপনি এখানে কেন? আচ্ছা ঠিক আছে, আপনি ভেতরে বসেন, আমি সব নিয়ে আসছি। দুপুরে আমরা রেডি হয়ে বের হলাম। ভাবলাম সে হয়তো কক্সবাজার বা সিলেট যাবে। কোথায় যাচ্ছি আমরা? কুষ্টিয়া। ওরা তো আমাদের বাড়ি। শ্বশুর বাড়ি থেকে ভালো বেড়ানোর আর কোনো জায়গা আছে? কিন্তু সে তো অনেক দূর, এত দূর ড্রাইভার ছাড়া যাবা? কেন, আমি আছি, তুমি আছো, আর ড্রাইভার নিলে আমাদের রোমান্স নষ্ট হয়ে যাবে। কাল থেকে দেখছি খুব রোমান্টিক ভাবে ঘুরছো। এতদিন আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি মুখ বন্ধ করে সহ্য করেছো। এখন থেকে আমার ভালোবাসা দেখবা। বাড়ি যেতে যেতে আমাদের প্রায় রাত হয়ে গেল। আম্মু আমাকে মাফ করবেন, আপনার ছেলেই আমাকে গ্রামে নিয়ে আসে না, ওর নাকি কাজ শেষ হয় না। আমি আর কিছু বললাম না, রাতে খেয়ে ঘরে গেলাম। এরকম করলে কেন? দেখো, তোমার আব্বু আম্মু যদি আমাদের ব্যাপারে সব সত্যি জানতে পারে, তবে ওনারা কখনো আমাকে মন থেকে মেনে নেবে না। হয়তো মুখে না বললেও আমাকে খারাপ ভাববে। তুমি তো সব জানো, আমি দোষ করেছি, এটা সত্য। তবে আমি ওয়াদা করছি, তোমাদের বাড়ির যোগ্য বউ হয়ে দেখাবো। ঠিক আছে। পরের দিন বিকেলে আমি অহনাকে নিয়ে ঘুরছি। পিছন থেকে একজন ডাক দিল। মেয়েটার নাম সীমা, আমার বন্ধু। সে আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। অনেক কষ্ট দিলি, এভাবে বিয়ে করে নিলি? আমাকে মাফ করে দিস। না, মাফ হবে না, এটা তোর বউ আমার থেকে খুব একটা বেশি সুন্দর না। আমি হচ্ছে ন্যাচারাল, আর তোর বউ বিউটি পার্লারে গিয়ে সুন্দর হয়েছে। আমি অহনার দিকে তাকালাম, সে রাগে ফুলছে। সে আমার দিকে তাকিয়ে চলে গেল। কি রে, তোর বউ তো রাগ করে চলে গেল? যেটা বললি সে সহ্য করবে। তোর বিয়ের কি খবর? তুই তো করলি না,
এখন তো অন্য কাউকে করতে হবে। বাবা মা দেখছে, আমার বিয়েতে আসিস। আচ্ছা, আসবো। এখন যা, তোর বউকে সামলা। যা বলেছি আর রাতে বুঝবি। মেয়ে মানুষ আসলেই খারাপ। বিয়ে যেমন করলি না তেমন বস। রাতে আমি বাড়ি গেলাম, খেতে বসলাম, দেখলাম অহনা সবার সাথে কথা বলছে, শুধু আমার সাথে বাদ। রাতে আমি ঘুমাতে গেলাম, দেখলাম অহনা ওপাশ হয়ে শুয়ে আছে। আমি তার ওপর হাত দিলাম। ওই, তোমার সমস্যা কি? আমার বউ দূরে আছে, ওটাই সমস্যা। কেন সীমা? রাতে ঘরে জায়গা দেব না। আজব, সে কি বউ নাকি? তুমি এত চরিত্রহীন আগে জানতাম না। এরপর আমি ওর মুখে হাত দিলাম। আগে আমার কথা শোনো। সীমা সব দুষ্টুমি করছিল, সে আমাকে পছন্দ করত, আমি জানতাম। কিন্তু সে আগেও দূরে ছেলের সাথে সম্পর্ক করে, এমনকি শুনেছি একজনের সাথে শারীরিক সম্পর্কও সে করেছিল। তাই আমি তার থেকে দূরে থাকতাম, সত্যি বলছি। না হলে আম্মুকে জিজ্ঞেস করো। তো ও যখন বলল যে আমি নাকি ওর চাইতে কম সুন্দরী, তখন তুমি কিছু বললা না কেন? এটা কিন্তু সীমা মিথ্যা বলেনি, মেয়েটা সত্যি অনেক সুন্দর। কি? তো যাও না, ওর কাছে যাও, খাট থেকে এখনই নামো। আরে পুরো কথা তো শোনো। সে বেশি সুন্দর হোক তাতে কি, তুমি হচ্ছ ওর চাইতেও অনেক দামি। তুমি একজন চরিত্রবান মেয়ে, আর একজন স্বামীর কাছে এটাই বড় পুরস্কার। আমি চরিত্রবান মেয়ে, তুমি জানলা কিভাবে? কাল রাতে সব বুঝেছি তোমার আনাড়ি ব্যবহার দেখে। এখন ওর কথা বাদ দাও, একটা কথা বলবো। কি? আমি না তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তোমার মতো এত ভালো মেয়ে আমাকে বউ হিসেবে দিয়েছে। তাই? আগে কখনো বলনি তো? এখন বললাম তো, কোথায় স্বামীকে নিয়ে একটু আদর করবা, তা না একের পর এক প্রশ্ন করছো। আচ্ছা সরি, আমি লাইট অফ করে আসছি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। বড়লোক বাপেরে উচ্ছন্নে যাওয়া মেয়ে নিরুপমা, প্রচন্ড জেদি বদমেজাজির সাথে আগুন ঝরা সুন্দরী, বিবিএ তৃতীয় বর্ষের ছাত্রী। এটাও বলা যায় সে তার ভার্সিটির সেরা সুন্দরীর খেতাব পেয়েছে। কিন্তু দিন দিন সে উচ্ছন্নে চলে যাচ্ছে দেখে তার বাবা মায়ের চিন্তার শেষ নেই। সারাদিন হই হুল্লোড় আর আড্ডা মেরে পার করে, আর কথায় কথায় বাজি করে সবার সাথে তার বাজিটা জিতবে। তার বাবা মা অনেক চেষ্টা করেও তাকে বসে আনতে পারেনি, কারণ তাদের একটাই মাত্র সন্তান। তাই আদর পেয়ে পেয়ে অনেকটা বেয়ারা হয়ে গেছে, আর এখন সেটা এতই বেশি যে তাদের পক্ষে তাকে কন্ট্রোল করা অসম্ভব হয়ে গেছে। তাই তার মা বাবা ঠিক করলো মেয়ের বিয়ে দিয়ে দিবে। কিন্তু এই মেয়ের সম্পর্কে জানার পর কেউই তাকে বাড়ির বউ বানাতে চাইবে না। সে গভীর চিন্তায় পড়লো তারা। শেষে নিরুপমার মা শাহেদা বেগমের মনে হলো তার গ্রামের বান্ধবীর কথা। ওরা গ্রামেই থাকে, তার তো একটা ছেলে আছে, আর তাকে এই অবস্থায় একমাত্র তার এই বান্ধবী উদ্ধার করতে পারে। শাহেদা বেগম তার বান্ধবীর সাথে কথা বলে জানতে পারলো তার ছেলের লেখাপড়া প্রায় শেষ, তাই বিয়ে দিতে আপত্তি নেই তার। আর তার ছেলেও সে কথা দিলে সেটা ফেলবে না। আর ওনার নিরুপমাকে বেশ পছন্দ, তাই তিনি শাহেদা বেগমকে পাকা কথা দিলেন। শাহেদা বেগম গ্রামে গিয়ে তার বান্ধবীকে সব বুঝায় বলল, সাথে তার বান্ধবীর ছেলেকেও দেখে আসলো। ছেলে মাশাআল্লাহ সুন্দর, সব দিক থেকেই পারফেক্ট। কিন্তু সমস্যা, ছেলে গ্রামে লেখাপড়া করেছে, তাই নিরুপমার সাথে মানিয়ে নিতে পারবে না হয়তো। ছেলেকে সব বলে নিরুপমার নাম্বার দিয়ে চলে আসে। তারা বাড়িতে ফিরে নিরুপমাকে বিয়ের কথা বলে ভার্সিটি যাওয়া অফ করতে বলে কিছুদিন। নিরুপমা তো রেগে আগুন। এইভাবে কয়েকদিন থাকার পর নিরুপমার দম প্রায় বন্ধ হয়ে আসছিল, তাই সে আর পারছিল না। তাই সে তার আম্মুর কাছে জানতে চাইলো ছেলের সম্পর্কে। সব জেনে নিরুপমার চক্ষু চড়ক গাছ। সে আব্বু আম্মুর মুখ চেয়ে বিয়ে করতে পারে, কিন্তু একটা গাইয়া খ্যাত ছেলেকে কখনোই তার স্বামী হিসেবে মেনে নিতে পারবে না। যেই করেই হোক বিয়েটা ভাঙতেই হবে। তাই নিরুপমা ছেলেটির নাম্বার তার আম্মুর কাছ থেকে চেয়ে নিল, যে সে ছেলেটির সাথে কথা বলে পরিচিত হতে চায়, বিয়ের আগে ফ্রি হতে চায় জড়তা কাটিয়ে। শাহেদা বেগম ছেলেটির নাম্বার দিয়ে দিল। নিরুপমা রাত 10টার দিকে ছেলেটির নাম্বারে ফোন দিল। হ্যালো, কে কইতাছেন? আমি যার সাথে আপনার বিয়ের কথা ঠিক হয়েছে। ও, এইটা তোমার নাম্বার? আচ্ছা শোনো, তোমারে আমার মেলা পছন্দ হয়েছে, মুই তোমারেই বিয়ে করিম।
আপনি শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন না? তুমি তো মোর বউ হবা, তোমার লগে শুদ্ধ ভাষায় কথা কন যায় নাকি? এইটাই ঠিক আছে। ডিসকাস্টিং। এই শুনেন, আমি আপনার মতো একটা গেও ভূত গাইয়া খ্যাতকে বিয়ে করব না। আপনি সবাইকে না করে দেন। কিন্তু আমি তো তোমাকেই বিয়ে করিম, মই তো সব বন্ধুগুলা কইয়া দিছি। আপনাকে বিয়ে করব না আমি, মরে গেলেও না। তুমি মোক বিয়া করার জন্য পাগল হইয়া যাইবা, মনে রাখো। মোরে বিয়া করার লাইগা মরতেও চাইবা। আপনি শুধু গাইয়া ভূত না, আপনার মাথায়ও সমস্যা আছে। আমি একটা ছেলে, বেকার অকর্মা ছেলেকে বিয়ে করতে পারবো, কিন্তু আপনাকে নেভার এভার। কিন্তু মই তো তোমাক বিয়া করিম, এইটা ফাইনাল। অসম্ভব, আমি কখনোই আপনাকে বিয়ে করব না। আর যদি বিয়া করবার পারি? যদি না পারেন? বাজি করবেন? করলাম, বলেন কি বাজি? মই তোমারে বিয়া করবার পারলে তুমি রোজ রাতে ঘুমানোর আগে আর সকালে ঘুম ভাঙার পর তোমার ভেজা চুল দিয়ে আমার পা মুছাই দিতে হবে। ইয়াক! আর আপনি যদি হারেন তাহলে? তুমি যেই ছেলের লগে বিয়া করবা তার লগে বিন্দাসে হানিমুন করতে সব টাকা মই দিমু। নিরুপমা খুশি হয়ে ওকে ফাইনাল। তারপর নিরুপমা খাওয়া দাওয়া বন্ধ করে দিল বাসায়। সে ওই গাইয়া খ্যাতকে বিয়ে করতে পারবে না, কিন্তু তার মা তার সিদ্ধান্তে অটল। বিয়ে তার বান্ধবীর ছেলেকেই করতে হবে। এক সপ্তাহ এভাবে চলার পর একদিন অসুস্থ হয়ে সেন্সলেস হয়ে যায় নিরুপমা। তখন নিরুপমার বাবা বিয়ে ভেঙে দেয় আর মেয়ের কথা ভাবে। নিরুপমা তো মহা খুশি। সেই গাইয়ার হাত থেকে বাঁচতে পেরে কিছুদিন বাসায় রেস্ট নিয়ে আবার আগের মতোই হয়ে গেল নিরুপমা। বেশ মাস খানেক পর ভার্সিটিতে আসলো নিরুপমা। এসেই বান্ধবীদের সাথে আড্ডা ফাজলামিতে আবার মেতে উঠলো। তখনই নোটিস করলো যে ক্যাম্পাসে একটা নতুন ছেলে একা একা বসে স্টাডি করছে। বান্ধবীদেরকে জিজ্ঞেস করলো নতুন ছেলেটিকে। বান্ধবীরা বলল, নাম নিলয়, ভার্সিটিতে নতুন, কিন্তু আমাদের সিনিয়র, এমবিএ করছে। কারোর সাথেই তেমন মেশে না। মেয়েদের আশেপাশেও তাকে খুঁজে পাওয়া যায় না। প্রচন্ড লেভেলের ব্রিলিয়ান্ট ও স্কলারশিপ পেয়ে এমবিএ ভর্তি হয়েছে। সারাদিন বইয়ে মুখ বুজে থাকে। এক কথায় বই পোকা, কিন্তু অনেক হেল্পফুল। মেয়েদের আশেপাশে থাকে না কেন? গে নাকি? নিরুপমা কথা শুনে হেসে ফেললো তার সব বান্ধবীরা। নিরুপমার কথা শুনে হেসে ফেললো তার সব বান্ধবীরা। রুনা হঠাৎ বলে উঠলো, মেয়েদের সাথে মেশে না, কথাটা ঠিক না। আমি সেদিন আমাদের একটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট করিনি। ওই দিন জমা দেবার শেষ দিন ছিল। আলামিন ভাইকে বললাম, ভাইয়া ওনাকে দেখিয়ে দিয়ে তার কথা বলতে বলল। আমি গিয়ে আমার সমস্যার কথা বলতেই তিনি ওনার পুরনো অ্যাসাইনমেন্ট বের করে দিল আর কভার পেজ চেঞ্জ করে আমার নাম লাগিয়ে দিয়ে জমা দিতে বলল। আমি সেদিন ওটাই জমা দিছি, আর স্যার বলল আমার অ্যাসাইনমেন্টেই নাকি পেজ ছিল। অনেক বাহবা দিলেন। আসলে উনি মেয়েদের সাথে প্রেম, ভালোবাসার রিলেশন এগুলো থেকে দূরে থাকতে চান। উনি অনেক সহজ সরল কিনা, তাই পটানোর ধান্দা করতে গেলে উনি কথা বলবে না। লেখাপড়ায় হেল্প লাগলে ওনার সাধ্য মতো সাহায্য করেন। তো কি হয়েছে? আমি যদি তার সাথে প্রেম করতে পারি তো কি করবি বল? তুই অনেক সুন্দরী, কিন্তু তাকে পটাতে পারবি না। তোর আগেও অনেক মেয়ে তার উপর ক্রাস্ট এবং রিজেক্ট হয়েছে, তাই তুইও পারবি না সেটা শিওর। রুনা, তুই আমাকে চিনিস না। আমি নিরুপমা, যার উপমা নাই সেই নিরুপমা। আমার মতো কেউ নাই। ওয়ান পিস। আমি পটাতে পারবো না এমন কোনো ছেলে এই ক্যাম্পাসে নাই। রুনার নিরুপমার জেদ সম্পর্কে ভালোই ধারণা আছে, কিন্তু নিলয় ছেলেটিকে পটাতে পারবে না সেটা সে শিওর। কারণ রুনার নিলয় ছেলেটির উপর একটা কনফিডেন্স জন্মে গেছে। তাই রুনাও জেদ ধরে বসলো। রুনা বলল, তুই পারবি না ওই ছেলেকে পটাতে। নিরুপমা অনেকটা রেগে গিয়ে বলল, এক সপ্তাহের মধ্যে ওই ছেলেকে পটাবো, এবং এক সপ্তাহ তোদের নাকের ডগার উপর দিয়ে প্রেম করব, এবং এক সপ্তাহ পর তোদের সামনেই ওর সাথে ব্রেকআপ করব, এন্ড ও আমার হাত পা জোর করবে ব্রেকআপ না করার জন্য। বেট করবি? রুনা
রুনা ভাবলো নিরুপমা অসম্ভব কিছু বলছে, তাই বেট করেই ফেললো। 5,000 টাকা বেট হলো নিরুপমা এন্ড রুনার মধ্যে। ওকে, তাহলে কাল থেকেই তোর বাজির দিন শুরু, রুনা বলল, নিরুপমাও বলল। ওকে জানু, টাকাটা রেডি রাখো। আজ 5 তারিখ, 19 তারিখে টাকাটা পাচ্ছি। 7 দিনে পটাবো এবং 7 দিন প্রেম ডান। আজ 12 তারিখ। নিরুপমা নিলয় নামের ছেলেটির হাত ধরে পুরো ক্যাম্পাস চষে বেড়াচ্ছে। হঠাৎ করে রুনাদের সামনে এসে গেছে, তাই রুনাদের সাথে নিলয়ের পরিচয় করিয়ে দিল। নিরুপমা বলল, রুনা এই হলো নিলয়, আমার বয়ফ্রেন্ড, আর নিলয় এই হলো রুনা, আমার বেস্ট ফ্রেন্ড। নিলয় আর রুনা হ্যান্ডশেক করলো। সেদিনের মতো বিদায় নিল যে যার মতো। এদিকে নতুন প্রেমে পড়ে নিলয় তো পাগল হয়ে গেছে। আসলে ক্যাম্পাসের সেরা সুন্দরী যখন তাকে এসে বলল যে সে তাকে পছন্দ করে, তখন নিলয়ের তো হাতে চাঁদ পাবার অবস্থা। তাই পরের দিন গিয়েই বলে দিয়েছিল যে নিলয় তাকে পছন্দ করে। সেদিন থেকেই প্রেম। নিরুপমা যে বাজি ধরে প্রেম করছে নিলয়, তখন আলামিন বলল, আমি বাজি করেছিলাম নিলয়ের সাথে। নিলয় বলেছিল তুমি নিজে এসে নিলয়কে প্রপোজ করবে এবং 1 সপ্তাহ প্রেম করে নিজে ব্রেকআপ করবে। আমি বলেছিলাম নিরুপমা তোমাকে পাত্তাই দেবে না, তাই আমি ওর সাথে বাজি করেছিলাম, কিন্তু আমি হেরে গেছি। তুমি ওকে প্রপোজ করে 1 সপ্তাহ প্রেম করে এখন নিজেই ব্রেকআপ করেছো, তাই নিলয় জিতে গেছে। নিরুপমা অবাক না হয়ে পারল না। সে তো বাজি করছে রুনার সাথে 5,000, আর নিলয় সেটাই করেছে 25,000 টাকা। কিভাবে? তার মানে কি রুনা? তখন রুনা বলা শুরু করলো, নিরুপমা সরি দোস্ত, তোর সাথে এই বাজি করার জন্য টাকাটা আমাকে নিলয় ভাইয়াই দিয়েছিল। সেদিন অ্যাসাইনমেন্ট জমা দেবার পর নিলয় ভাইয়াকে ধন্যবাদ জানাতে যাই, তখন তিনি এই বাজিটা করতে বলেন, আর এটাই বলেন যে বাজির টাকা উনি দিবে। তাই আমি বাজিটা করি। বাজিটা নিলয় ভাইয়ার কাছেই শুনে নে। হচ্ছেটা কি নিলয়? নিরুপমা, তুমি এতটাও সুন্দরী বা চালাক নও যে আমার মতো ছেলেকে 1 সপ্তাহে তোমার ন্যাকামি দেখিয়ে প্রেমে ফেলতে পারবা। তুমি যেদিন আমাকে প্রথম নোটিশ করো সেদিন আমি তোমার ব্যাপারে আলামিনের কাছে জানতে চাই, তাতেই বেরিয়ে আসে তোমার এই ভয়ঙ্কর রূপটা। তাই ভাবলাম তোমাকে একটা শিক্ষা না দিলেই নয়। তখন আলামিন বলল, তুমি নাকি আমাকে পাত্তাই দেবে না, আর তখনই বাজিটা করলাম আলামিনের সাথে 25,000 টাকা, আর সেটা 20% মানে 5,000 টাকার বাজি করতে বললাম রুনাকে তোমার সাথে। রুনাও তাই করলো, আর আমিও তোমার নেকু নেকু প্রেম সহ্য করলাম 1 সপ্তাহ। আর হ্যাঁ, তুমি নাকি কখনোই হারো নাই, হারতে শেখো আজ থেকে, হারের একটা আলাদা মজাই আছে। নিরুপমা জীবনে প্রথম কোনো বাজিতে হেরে বাসায় গেল। সারা রাত ঘুম আসছে না। সে কখনোই হারতে পারে না। সে তার হার মেনে নিতে পারছে না। তাকে জিততেই হবে যেভাবেই হোক। এখন জিততে হলে একটাই কাজ আছে, সেটা হলো নিলয়ের সাথে ব্রেকআপ না করা। কিন্তু সেটা সে আজকেই সবার সামনে করেছে, তাই এটা সম্ভব না। কিন্তু করবে কি? সে নিলয়ের কাছে তার হারটা মেনে নিতে পারছে না। অবশেষে নিরুপমা একটা চরম সিদ্ধান্তে উপনীত হলো, যা কারো কল্পনাতেও আসতে পারে না। শুধুমাত্র একটা বাজি জেতার জন্য। না, একটা নয়, 2টা বাজি জিতবে সে যদি এই কাজটাই করতে পারে। প্রথমত, সে কালকে নিলয়কে বিয়ে করবে, জোর করিয়ে হলেও। প্রয়োজন হলে সুইসাইড অ্যাটেম্প করবে। নিলয়কে বিয়ে করলে তার ব্রেকআপ হলো না, মানে নিরুপমা জিতে গেল বাজিটা। দ্বিতীয়ত, নিলয় আম্মুর পছন্দ করা গাইয়া ছেলের থেকে অনেক ভালোই আছে। সে নিলয়কে বিয়ে করলে ওই গাইয়ার সাথে বাজিতে জিতবে। হানিমুন খরচটা তার কাছে উসুল করবে। যেই ভাবা সেই কাজ। পরের দিন নিরুপমা ক্যাম্পাসে গিয়ে নিলয়ের হাত ধরে টেনে নিয়ে গিয়ে সবার সামনে নিলয়কে বলল তাকে বিয়ে করতে। নিলয় বলল, অসম্ভব, আমি তোমার মতো মেয়েকে কখনোই বিয়ে করব না। তখন নিরুপমা নিলয়ের হাত ছেড়ে দিয়ে সবার সামনেই দৌড়ে 5তলা ভবনে উঠে চিৎকার করে বলতে লাগলো সবার উদ্দেশ্যে, নিলয় তাকে আজকে বিয়ে না করলে সে সুইসাইড করবে। কিছুক্ষণের মধ্যেই পুরো ক্যাম্পাসের শিক্ষার্থী উপস্থিত হলো সেখানে। আর সবার নিরুপমার জেদ সম্পর্কে ভালোই ধারণা আছে, তাই সবাই নিলয়কে হাত জোর করে হলেও বিয়েতে রাজি করিয়ে কাজী অফিসে গিয়ে বিয়েটা দিল। কাজী অফিস থেকে বের হয়েই নিরুপমার মুখে প্রথম কথা ছিল, বাজিটা আমি জিতেছিলাম আর তুমি হারলে। ব্রেকআপ আর হলো না। নিরুপমা কখনো কোনো বাজিতে হারে না, মাইন্ড ইট।
নীলাই বেচারা অবাক হবে নাকি শক্ত হবে কিছুই বুঝতেছে না। একটা মেয়ে শুধুমাত্র একটা 5,000 টাকার বাজির জন্য একটা ছেলেকে সুইসাইডের ভয় দেখিয়ে রাজি করিয়ে বিয়ে করতে পারে বলে তার ধারণার বাইরে ছিল। তাই আপাতত নীলাই কিছুই বলল না। নিরুপমার বিয়ের খবরটা এতক্ষণে তার আব্বু আম্মু জানতে পেরেছেন। প্রথমে রাগ হলেও পরে পুরো ব্যাপারটা জানতে পেরে মেনে নিয়েছেন। তাই নীলাইকে নিয়েই নিরুপমা বাসায় যেতে বলেছে। সন্ধ্যার দিকে নিরুপমা নীলাইকে নিয়ে তার বাসায় আসলো। এসে দেখে বাড়িতে মোটামুটি একটা বিয়ের আমেজ এসেছে। বাড়িতে অনেক আত্মীয় স্বজনরাও এসেছে, যাদের কাউকে চেনা আবার কেউ কেউ অচেনা। নিরুপমার সেগুলোতে কোনো খেয়াল নেই। তার চিন্তা হলো সে একেবারে 2টা বাজি জিতেছে এবং তাকে কেউ কখনো কোনো বাজিতে হারাতে পারেনি। রাত 12টা, নিরুপমার ঘরে বাসর সাজানো হয়েছে তাদের। নিরুপমা খাটের উপর বসে আছে। নীলাই আসলো রুমে। নীলাই বেচারার মন খারাপ। নিরুপমা যদিও বাজিতে জেতার জন্য নীলাইকে বিয়ে করেছে, কিন্তু এমনিতেই নীলাইকে তার খারাপ লাগে না। দেখতে শুনতে ভালো, ব্রিলিয়ান্ট, হ্যান্ডসাম, অনেক মেয়ের ক্রাশ। স্বামী হিসেবে এমন ছেলেই চায় মেয়েরা। তাই নিরুপমা মনে মনে নীলাইকে স্বামী হিসেবে মেনে নিয়েছে। নীলাই নিরুপমার রুমের বারান্দায় গিয়ে বসলো মন খারাপ করে। হঠাৎ নিরুপমার মনে হলো গাইয়াটাকে বলা দরকার যে সে অন্য একটা ছেলেকে বিয়ে করেছে এন্ড কয়েকদিনের মধ্যেই হানিমুনে যাবে। তাই হানিমুনে যাওয়ার টাকাটা রেডি রাখো। নিরুপমা ফোন দিতেই গাইয়াটা ফোন রিসিভ করলো। নিরুপমা তো এক নিঃশ্বাসে সব বলে ফেললো। আমি কিন্তু পরের সপ্তাহে হানিমুনে যাব। সেটা তো হবে না, মই তো পরের সপ্তাহে হানিমুন যাবার পাইম না। মোর ফার্স্ট সেমিস্টারের ফাইনাল পরীক্ষা আছে। আপনি কেন যাবেন? আপনি বাজে টাকা দিবেন, আমি আমার স্বামীকে নিয়ে হানিমুনে যাব। টাকা না হয় দিলাম, কিন্তু স্বামীকে স্যার হানিমুনে কিভাবে যাবে? ফোন কানে ধরে বলতে বলতে নিরুপমা রুমে আসলো। এসে নিরুপমার সামনে বসে বলল, স্বামীকে ছাড়া কি হানিমুনে যাওয়া যায়? নিরুপমা তো অবাক। আমি এতক্ষণ কার সাথে কথা বলছিলাম? আর এতক্ষণ তো গাইয়াটা আঞ্চলিক ভাষাতেই কথা বলছিল, আর এখন এত সুন্দর করে শুদ্ধ ভাষায় কথা বলতেছে কি করে? তখন দেখলো কথাগুলো মোবাইল থেকে নয়, সামনে থেকে আসছে। তখন নিলয় বলল, চুল ভেজা আছে? মনে আছে ভেজা চুল দিয়ে পা মোছানোর কথা ছিল? নিরুপমা হা করে অবাক হয়ে বলল, নিলয়, তার মানে তুমি আমার বান্ধবীর ছেলে? বলেছিলাম না আমাকে বিয়ে করার জন্য পাগল হবা, সুসাইডও করতে চাবা? বলেছিলাম না তোমাকেই বিয়ে করব? করেছি। এখন থেকে প্রতিদিন ভেজা চুল দিয়ে সকালে আর রাতে পা মুছে দিবা। সব করব, আগে বলো এত সব করলে কি করে? যেদিন তোমার আম্মু তোমার সম্পর্কে আমাকে বলে সেদিনই বুঝেছিলাম তুমি কখনো কোথাও হারোনি, তাই এমন জেদি আর বদমেজাজি হয়েছো। আমি চাইলেই তোমার সাথে মিট করে কথা বলেই বিয়েটা করতে পারতাম, কিন্তু সেটা করলে তোমার জেদি আর বদমেজাজি অভ্যাসটা থেকেই যেত। তাই সেটা না করে তোমার আম্মুর কাছ থেকে তোমার নাম্বারটা নিয়ে ফোনে রাখলাম আর প্ল্যান করলাম কিভাবে তোমাকে ঠিক করা যায়। আর তুমি যেদিন তোমার আম্মুর কাছ থেকে আমার নাম্বার নিছো, তখন আন্টি আমাকে বলে দিছে, আর আমিও তোমাকে খেপিয়ে দিয়ে বিয়ে না করার জন্য বাজি করলাম। কারণ আমি জানতাম বাজির কথা বললেই তুমি রাজি হবে। তারপর ভার্সিটিতে অ্যাডমিশন, প্ল্যান মতোই সব হলো, আর তুমি বিয়েও করলে। তার মানে তুমি সবগুলো বাজি জিতলা। আমাকে কি সত্যি সত্যি তোমার পা ভেজা চুল দিয়ে মুছে দিতে হবে? না, হবে না, তুমি সবসময় আমার বুকে থাকবা। আর হ্যাঁ, আরও একটা বাজি জিতেছি, সেটা হলো আমার শ্বশুর আব্বার কাছে। সেটা হলো আমি যদি ওনার মেয়েকে ওনার কাছ থেকে ওনার মেয়ের ইচ্ছা দিয়ে বিয়ে করতে পারি, তাহলে হানিমুনের বাজেট উনি দেবেন। সেটা নিরুপমা যেখানে যেতে চাইবে। তো নিরুপমা বাজিতে নাকি সবসময় যেতে যাও, কখনো হারাতে পারিনি কেউ। এখন তো দেখছি একটা বাজিও জিততে পারলে না। কে বললো আমি বাজি জিতিনি? কোথায় জিতলে বাজি? আমি বাজিতে জিতে নিলাম সেই মানুষটাকে, যার কাছে 1000 বার বাজিতে হেরে যেতেও শান্তি আছে। সেই মানুষটাই আমার সব থেকে বড় বাজি জেতা, আর সেটা আমার গাইয়া খ্যাত নিলয়। তাই নাকি? তাহলে চলো এখন বিছানায় তোমাকে হারিয়ে দিয়ে জিতিয়ে দেই আবার। ইস রে, শখ কত! আগে ভালো করে প্রপোজ তো করো, তারপর ভাববো। বউকে বাসরাতে প্রপোজ করা লাগবে? পারবো না। পারতেই হবে, জোর করে প্রপোজ করাবো। পারবো না প্রপোজ করতে, বাজি করো। ওকে বাজি, বলো কি বলবে না? আই লাভ ইউ। হেরে গেছে, প্রপোজ করেছো? না না, করিনি, এমনি বলছি ওটা।
এভাবেই চলতেই থাকবে বাজি। একজন হেরেও জিতে যাবে আর একজন অন্যজনকে জিতিয়ে দিয়ে জিতে যাবে সেই মানুষটাকে, যার মুখে জিতের হাসিটা পৃথিবীর সব কিছুর থেকে বেশি মূল্যবান। চলুক তাদের খুনসুটির ভালোবাসা।